নমস্কার ম্যাম। নমস্কার স্যার। বসো। আচ্ছা, তোমার বাড়িটা কোথায় বলো? স্যার আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সোনারপুর থানার অন্তর্গত সুভাষ নতুন পল্লীতে আছে। আচ্ছা, তোমার কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো? স্যার আমার ইতিহাস বিষয় নিয়ে পড়াশোনা। ইতিহাস নিয়ে পড়াশোনা। আচ্ছা, ইতিহাস পড়তে গিয়ে কোন রাজা কি মানে আমাদের গুপ্ত বংশ বা মৌর্য বংশ বা মুঘল বংশ দেখে নিও, কোন রাজাকে সবচেয়ে আধুনিক লেগে চিন্তা ভাবনার অধিকার লেগেছে? স্যার অশোককে আমার আধুনিক হয়েছে, সম্রাট অশোককে। কেন? কারণ তার যে নীতিগুলো ছিল সেগুলি অনেকটা আধুনিক নীতির সঙ্গে তুলনা করা যায় স্যার। যেমন স্যার সম্রাট অশোক যে সমস্ত যে ধর্ম প্রচার করেছেন, বৌদ্ধ ধর্ম প্রচারের মাধ্যমে দিয়ে তিনি বাণীগুলো প্রচার করেছিলেন সাধারণ মানুষের জন্য, সেই দিক থেকে দেখতে গেলে অনেকটা আধুনিক। সেটা তো ধর্মভিত্তিক একটা ব্যাপার হলো, সেটা তার ভালো লাগলো করতো, যে যার ধর্ম তার ভালো লাগে। কিন্তু আধুনিক চিন্তা ভাবনার দিক থেকে অশোক কি করেছিল? আধুনিক যেটা চিন্তা তোমার ভাবনা মনে হয়েছে থেকে যে স্যার, অনেক তিনি বিভিন্ন রাজ্য জয় করেছিলেন এবং সাধারণ মানুষের কথা ভেবে অনেক কিছু করেছিলেন। বিভিন্ন জায়গায় নিজের বাণী মানে ধর্মের ব্যাপারে বলেছিলেন। তাছাড়াও তিনি বাণী ধর্ম হলো, কিন্তু আধুনিক কি কাজ করেছিলেন? আর তো বললাম বর্তমান যুগে আধুনিক কি মানে কোন সম্রাটকে লাগে বা কোন রাজাকে কি আধুনিকতার পরিচয় দিয়েছিলেন? কোন 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 কাজগুলো লিখেছিল? ধর্ম বাদ দাও, রাজ্য জয় বাদ দাও, সেটা অনেক রাজাই করেছে। আধুনিক কোন কাজ? স্যার আমি তো মনে করছি না। আচ্ছা, ঠিক আছে। এমনি উনি অনেক সরাইখানা নির্মাণ করেছিলেন, রাস্তাঘাট উন্নত করেছিলেন। হ্যাঁ, আচ্ছা, আরেকজন আধুনিক একজন ছিলেন শেরশাহ। হ্যাঁ, সেই সময় তার শেরশাহ বিভিন্ন কিছু প্রচলন করেছিলেন। শেষের দিক থেকে দেখতে গেলে স্যার তাকেও অনেক তিনি অনেক কিছু নির্মাণ করেছেন। সরাইখানা, রাস্তাঘাট, বিভিন্ন স্নানাগার, প্রাসাদ, জলাধার, এই সমস্ত নির্মাণ করেছেন। ঠিক আছে, অশোক সম্রাট অশোক হয়েছে, শেরশাহ হয়েছে, বা এরকম আরো অনেক রাজার বাড়ি, তো সেগুলো তোমার তাহলে জানা মানে উচিত ছিল যে এরকম। ঠিক আছে স্যার। সুমন হালদার, তাই তো? আপনার সম্বন্ধে কিছু বলুন। স্যার আমার নাম সুমন হালদার। আমি 2017 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক পাস করেছি এবং 2022 সালে বিএড কোর্সটি কমপ্লিট করেছি। বর্তমানে স্যার আমি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশোনা করছি। আর অবসর সময় স্যার ক্রিকেট খেলতে ভালোবাসি, খেলাধুলা করতে ভালোবাসি। আচ্ছা, বলো তো, ফার্স্ট পিঙ্ক বল টেস্ট কোথায় হয়েছিল আমাদের ভারতবর্ষে? ভারতবর্ষে স্যার আমাদের কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে হয়েছিল। ভারত আর বাংলাদেশের। আচ্ছা, রিসেন্ট যেটা হচ্ছে ওমেন ওয়ার্ল্ড কাপ হলো, ওমেন ওয়ার্ল্ড কাপ হলো, সেই ওমেন ওয়ার্ল্ড কাপে কাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডার করা হয়েছে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। যে ইন্ডিয়ান টিমের যারা সদস্য ছিলেন তাদের মধ্যে একজনকে হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করা হয়েছে। কাকে করা হয়েছে? ঠিক আছে। আচ্ছা, কি সব থেকে বেশি সিক্স মেরেছে রিসেন্ট রেকর্ড হয়েছে? রিচা ঘোষ। আর যদি আমি হচ্ছে মেন্সদের বলি, ইন্ডিয়ান মেন্স রোহিত শর্মা। সেকেন্ড পজিশনে কে রয়েছে? সেকেন্ড পজিশনে ঠিক আছে। আচ্ছা, আমি তোমার এখানে রেজাল্টটা দেখছিলাম যে হচ্ছে তোমার জিওগ্রাফির নাম্বার যত যত ভালো রয়েছে 78 রয়েছে, হিস্ট্রিতে 72 রয়েছে। হঠাৎ হিস্ট্রি সাবজেক্টটা নিতে গেলে? স্যার ইতিহাস বিষয়টা আমার প্রথম থেকেই ভালো লাগতো। কারণ ইতিহাস পড়ে বিভিন্ন রকম কিছু জানতে পারি, আমরা আমাদের অতীত সম্পর্কে জানতে পারি। ইতিহাস পড়ে আমাদের সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য সম্পর্কে জানতে পারি। বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের বিষয় পড়ে নিজেদের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য তৈরি করি। এই সমস্ত বিষয়গুলো খুব আকর্ষিত করেছিল ইতিহাস বিষয়টা পড়ার জন্য। তার জন্য সব ইতিহাস বিষয়টা বেছে নিয়েছি। ঠিক আছে। আচ্ছা, তুমি মোটামুটি যা বললে সে থেকে আমি বুঝতে পারলাম তুমি নবম দশম থেকে শিক্ষক হওয়ার জন্য ইচ্ছা তোমার। তুমি তোমার সাবজেক্টকে কী করে স্টুডেন্টদের মধ্যে একটা জয়ফুল বা আকর্ষিত করে তুলবে ক্লাসরুমে? ইতিহাস বিষয়টি যেহেতু একটু বোরিং সাবজেক্ট, তো সেই জন্য আমি বিষয়টিকে যে বিষয়টি পড়াবো আমি ছাত্রদেরকে, সে বিষয়টি আমি গল্পের ছলে প্রথম তাদের সামনে আমি তুলে ধরবো এবং বিভিন্ন টিএলএম আমি ব্যবহার করবো, মানচিত্র, টাইমলাইন, চার্ট, এই সমস্ত ব্যবহার করবো। এবং তাছাড়া যদি সম্ভব হয় প্রধান শিক্ষক বা বিদ্যালয়ের অনুমতি নিয়ে আমি তাদেরকে কোনো ঐতিহাসিক স্থানে বেড়াতে নিয়ে যেতে পারি, যাতে তারা সেই ইতিহাসটিকে জীবনভাবে উপলব্ধি করতে পারে।
সাধারণ তাদের সামনে আকর্ষণীয় করে তুলতে পারি। আচ্ছা, তোমার সামনে যদি কোনো স্টুডেন্ট ক্লাসরুমে মনে করো ডিস্টার্ব করছে, মানে মারামারি করছে বা তোমার করানো কোনো অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করছে না, সেখানে তুমি কি করবে? আমি তাকে প্রথমে জানতে চেষ্টা করছি সে কেন করছিল, তারপর আমি তাকে ব্যক্তিগতভাবে বোঝাবো যে এটা করা ঠিক না, এবং তাকে আমি বিভিন্ন গল্পের ছলে হোক, বিভিন্ন মানে ব্যক্তিগতভাবে তাকে আমি ক্লাসের প্রতি মনোযোগ আকর্ষিত করার চেষ্টা করবো এবং ক্লাসের প্রতি তার মনোযোগ ফিরিয়ে আনার চেষ্টা করবো। তুমি জানো যে স্কুলে ওই সামেটিভ ফরমেটিভ এক্সাম চলে, দুটোর মধ্যে ডিফারেন্স বলতে পারবে? ফরমেটিভ ইভ্যালুয়েশন যেটা হচ্ছে পাঠ্যক্রম চলাকালীন মূল্যায়ন, আর সামেটিভ যে ইভ্যালুয়েশন ওটা হচ্ছে বছরের অন্তিম পর্যায়ে যে মূল্যায়ন হবে ওটাকে সামেটিভ ইভ্যালুয়েশন বলা হয়। কথার উত্তর দিতে চায় না, স্যারেদের সাথে ঠিকঠাক করে বিহেভ করতে চায় না, কারণ নবম দশম শ্রেণীর বেশিরভাগ ছাত্ররা একটা ফেজের মধ্যে দিয়ে যায়, একটা লাইফের একটা ফেজ, বেশিরভাগ ওরা হচ্ছে বয়ঃসন্ধি কাল বা তার সেই সময় থাকে। তো তুমি তাদেরকে অ্যাজ এ টিচার কীভাবে তাদেরকে গাইড করবে যে তাদের এই মনোভাব সমাজের প্রতি যাতে ভালো দিকে তাদেরকে নিয়ে যায়? যেহেতু সে যদি সেরকম টাইপের হয় ছাত্র, তাকে তার হয়তো কোনো অসুবিধা থাকতে পারে, সে হয়তো লজ্জা পায় বা তার মধ্যে আত্মবিশ্বাস হয়তো অভাব থাকতে পারে, সেক্ষেত্রে আমি তাকে বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ কাজের সঙ্গে যোগ করাতে পারি, বিভিন্ন অ্যাক্টিভিটিমূলক কাজ করে, যেমন গ্রুপ ডিসকাশন বা কুইজ প্রতিযোগিতা, এইসবের মধ্যে যোগ করালে কী হবে, সে আরও উৎসাহী হবে এবং আত্মবিশ্বাস ফিরে পাবে, এভাবে তাকে আমি ফিরিয়ে আনতে পারি। আচ্ছা না, প্রথমে বলো মাল্টিডিসিপ্লিনারি কোর্স বলতে কি বোঝায়? মাল্টিডিসিপ্লিনারি কোর্স বলতে স্যার, যেটা আমাদের এনইপি 2020 অনুযায়ী যে 5+3+3+3+4 যে 4 যে লাস্ট আছে 9, 10, 11, 12 যে 9, 10, 11, 12 যে শ্রেণীটি আছে তার মধ্যে সেখানে হচ্ছে স্যার মোট 8টি সেমিস্টারে ভাগ করা হয়েছে, সেই 8টি সেমিস্টার মিলিয়ে সেটাকে পুরো মাল্টিডিসিপ্লিনারি কোর্স বলা হয়। এনইপি বলতে ন্যাশনাল এডুকেশন পলিসি। ওকে। আচ্ছা, হিস্ট্রি সাবজেক্ট যদি সাপোজ ম্যাথমেটিক্স ক্লাসে পাঠানো হয়েছে, ম্যাথমেটিক্স ক্লাসে স্যার না আসার কারণে, তাহলে সেই ক্লাসে গিয়ে কী করবে, কীভাবে প্রেজেন্টেশন দেবে বা কী করবে? স্যার যদি আমি আগে থেকে জানতে পারি যে না, অবশ্যই আগে থেকে তো জানতে পারা যাবে না, স্কুলে এটা হয়েই থাকে যে টিচার আসলো না, হঠাৎ করে সেই ক্লাসটা কাউকে শিডিউল করে দেওয়া হলো, তো সেই ক্লাসে টিচার অ্যাভেলেবেল না থাকার জন্য ক্লাসের জন্য পাঠানো হয়েছে নেওয়ার জন্য, তো কীভাবে ক্লাসকে হ্যান্ডেল করবে এবং কী অ্যাপ্রোচ থাকবে? স্যার অবশ্যই আমি যদি ম্যাথমেটিক্স ক্লাস থাকে তো সেই বিষয়টির সঙ্গে সম্পর্কিত করে কোনো টপিক তাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব এবং তাদেরকে ক্লাসের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করব। ম্যাথমেটিক্স ক্লাসই করাবে না, ফিজিক্স সরি ইতিহাস অবশ্যই ক্লাস? ম্যাথমেটিক্সই করাবো। ম্যাথমেটিক্স ক্লাসেই করাবে, তাই? ওকে। আচ্ছা, টিচার কেন হতে যাওয়া হচ্ছে, শিক্ষক কেন বসবে? স্যার শিক্ষকতা আমি ছোটো থেকে আমার শিক্ষকতার প্রতি আগ্রহ ছিল, তো যখন স্কুলে যেতাম তখন দেখতাম যে স্যার বা টিচার ম্যামরা খুব সুন্দর করে পড়াতেন, তো তখন থেকে স্যার মনে হতো মনের মধ্যে যে তো আমি যদি স্যারের ওই জায়গাটা যেতে পারতাম, আমি যদি খুব সুন্দর করে পড়াতে পারতাম, ছাত্রদেরকে বোঝাতে পারতাম, এগুলো আমার মধ্যে খুব কাজ করে স্যার। পরবর্তীকালে যখন আমি ইতিহাসে অনার্স নিয়ে পড়ি তো এই বিষয়টা বোধহয় বেশি করে কাজ করে, যেহেতু স্যার জীবনে একটি পেশাকে গ্রহণ করতেই হবে, তো আমার যে স্বপ্নের যে পেশাটা সেটিকে যদি আমি বাস্তবে গ্রহণ করতে পারি তাহলে আমি সেটি খুব আনন্দের সাথে গ্রহণ করবো, এবং স্যার আমি আমার ছাত্রদের আদর্শ শিক্ষা দিয়ে তাদের খুব সুন্দর করে সুন্দর নাগরিক হিসেবে গড়ে তুলব। স্কুলে এখন কী কী প্রকল্প চলছে পশ্চিমবঙ্গ সরকারের? স্যার পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন রকম প্রকল্প চলছে, যেমন কন্যাশ্রী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, এই সমস্ত প্রকল্প চলছে। ওকে। আর কিছু প্রকল্প স্কুলে আরও চলছে? চলছে স্যার স্কুলের মধ্যে মিড ডে মিল প্রকল্প চলছে। ওকে। আচ্ছা, স্কুলে রিলেশন অ্যাজ এ টিচার হিসেবে স্টুডেন্টদের সঙ্গে রিলেশনটা বেশি ইম্পর্টেন্স দেবে, নাকি টিচার ম্যানেজিং কমিটি সেটার সঙ্গে গুরুত্ব বেশি দেবে, ইম্পর্টেন্স দেবে, নাকি টিচার বা টিচার টিম যারা রয়েছে আদার্স কলিগ তাদের সঙ্গে রিলেশন একটা বন্ডিং বেশি গুরুত্ব দেবে, ইম্পর্টেন্স কোনটা এবং কেন? স্যার সব ক্ষেত্রেই আমি বেশি গুরুত্ব দেবো, সবার সাথেই সমান গুরুত্ব দিয়ে আমি চলার চেষ্টা করবো। ওকে, কেমন? যেমন ছাত্ররা যেমন দরকারি তেমনি আমার কলিগরাও তো দরকারি, ম্যানেজিং কমিটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, সবার সাথে সমান গুরুত্ব মিলে চলার চেষ্টা করবো। কোনো একজন স্টুডেন্ট সেই টেস্ট এক্সামে ফেল করে গিয়েছে, আচ্ছা, তো ক্লাস 10-এ অবশ্যই স্টুডেন্ট, তো তাকে কী করা উচিত বা তার সঙ্গে কী ডিসিশন নেবে, তাকে কীভাবে ইমপ্রুভ করবে, না তাকে ফাইনাল এক্সামে বসতে দেবে না, এবং হিস্ট্রি সাবজেক্টেই ফেল করেছে?
স্যার অবশ্যই তাকে আমি সেই বিষয়টিকে আরও তাকে ভালো করে বোঝানোর চেষ্টা করবো, যাতে সে সেই বিষয়টি পারদর্শী হয়ে ওঠে এবং পরবর্তীকালে সে যাতে ফেল না করে আমি সেই বিষয়টিকে আরও বোঝানোর চেষ্টা করবো এবং আরও ভালো করে কিন্তু টেস্ট এক্সামে যদি ফেল করে যায় তাহলে তো এক্সামে বুঝতে, বোর্ড এক্সামে বুঝতে দেওয়ার কথা না, তো সেজন্য তার আগে তো পড়ানো হয়ে গিয়েছে, তো এখন কি করবে? এখন স্যার যদি ফেল করার পরে যদি না বুঝতে না পারে তাহলে তো স্যার কিছু করার নেই, তাহলে পরবর্তীকালে আমি তাকে আরও ভালোভাবে বুঝিয়ে সেই বিষয়টার প্রতি আরও তাকে সচেষ্ট করি বা পরের এক্সামে বসানোর চেষ্টা করি। আচ্ছা, আর হিস্ট্রি সাবজেক্ট তো নিশ্চয়ই কোনো টপিক যদি পড়াতে হয় তখন কোন টপিকের উপরে পড়াবে? স্যার এখন যদি ডেমো দিতে বলেন আমি 1857 সালের মহাবিদ্যালয় সম্পর্কে পড়াবো। 1857 সালের মহাবিদ্যালয়। আর এটা যদি ম্যাথ ক্লাস হয়? স্যার ম্যাথ ক্লাস হলে অবশ্যই ম্যাথ টপিক নিয়ে পড়ানোর কথা বলা হয়েছে, তো সেখানে কোন টপিকটা চুজ করবে? স্যার ম্যাথ হলে আমি সিম্পল ইন্টারেস্ট পড়াবো। সিম্পলি ইন্টারেস্টেড টপিক। ওকে, ঠিক আছে, হিস্ট্রির উপরেই দেবো। ওকে, এবং ওখানে গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো? আচ্ছা সবাই ভালো আছো? স্যার এটা কি পুরো হ্যাঁ, মুছে পুরো দিয়েছো? মুছে একদম তুমি ফ্রেশ করে করো। আগে মুছে নিয়ে তারপর শুনবো। গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আচ্ছা 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 আমিও খুব ভালো আছি। আচ্ছা এবার সবাই শান্ত হয়ে বসো দেখি। আচ্ছা আচ্ছা আজ আমরা ভারতবর্ষের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আচ্ছা আমাদের ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল বলো দেখি? ভেরি গুড, আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে 15ই আগস্ট। বাহ, আচ্ছা তোমরা কি কেউ জানো এর ঠিক 100 বছর পূর্বে ভারতবর্ষের প্রথম স্বাধীনতার জন্য বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল? হ্যাঁ, এর ঠিক 100 বছর পূর্বে ভারতের এক বিস্তীর্ণ স্থান জুড়ে কিন্তু একটি বৃহৎ আকারের বিদ্রোহ শুরু হয়েছিল। সেটি হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহ নামে পরিচিত। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো 1857 সালের মহাবিদ্রোহ সম্পর্কে কিন্তু আজকে আমরা আলোচনা করব। আচ্ছা আমরা বিগত ক্লাসে কি আলোচনা করেছিলাম? আর হ্যাঁ পিন্টু বলো দেখি কি আলোচনা করেছিলাম? হ্যাঁ ঠিক বলেছো, বিগত ক্লাসে আমরা বিভিন্ন উপজাতি বিদ্রোহ সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই না? আচ্ছা দুটো উপজাতি বিদ্রোহের নাম বলো দেখি কিন্তু। ভেরি গুড, সাঁওতাল বিদ্রোহ এবং কোল বিদ্রোহ। ভেরি গুড। আচ্ছা দেখো এই যে 1857 সালের মহাবিদ্রোহটি ঘটছে, এই বিদ্রোহ ঘটার পেছনে কিন্তু বিভিন্ন কারণ ছিল। সেই কারণগুলো কি কি? দেখো সেই কারণগুলো যদি আমরা আলোচনা করি তাহলে আমরা কারণগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে নেব। দেখো প্রথম যে কারণটি এই বিদ্রোহে ঘটেছিল সেটি এই বিদ্রোহে কিন্তু রাজনৈতিক কারণ। আচ্ছা এই বিদ্রোহটি যখন শুরু হয় তখন কিন্তু এই বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিল জানো? হ্যাঁ, গভর্নর জেনারেল ছিল এই বিদ্রোহের সময় কিন্তু লর্ড ক্যানিং। আচ্ছা লর্ড ক্যানিং এর পূর্বেও কিন্তু বিভিন্ন গভর্নর জেনারেলরা শাসন করেছিল। তো দু একজনের নাম বলো দেখি তোমরা, বিজয় বলো দেখি। ভেরি গুড, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি। ভেরি গুড। দেখো এই যে লর্ড ডালহৌসির নাম তোমরা বললে, এই লর্ড ডালহৌসি কিন্তু একটি নীতি প্রয়োগ করেছিল। সেই নীতিটির নাম কি? সেই নীতিটির নাম হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতি। এই নীতি দ্বারা তিনি কি করেছিলেন না, এই নীতি দ্বারা তিনি বিভিন্ন যে সমস্ত দেশীয় রাজ্যগুলি ছিল ভারতবর্ষে সেই রাজ্যগুলি জোরপূর্বক অধিকার করে নিয়েছিল। এর ফলে কি হচ্ছে, ভারতবাসীরা কিন্তু এই ভারতবর্ষের যে সমস্ত দেশীয় রাজা এবং প্রজারা তারা কিন্তু এই নীতির বিরুদ্ধে যথেষ্ট ক্ষোভ এবং অসন্তোষ জমা হচ্ছিল তাদের মধ্যে। পরবর্তী যে কারণটি ছিল কি না, পরবর্তী কারণটি ছিল এই বিদ্রোহের সামাজিক কারণ। এই সামাজিক কারণ কি ছিল? দেখো আমরা সবাই জানি যে ব্রিটিশরা ভারতবর্ষে শাসন করেছিল। তো এর ফলে কি হচ্ছে, ব্রিটিশরা ভারতবর্ষে শাসন করলেও তারা কিন্তু ভারতবাসীদের কোনোদিনই নিজের সমকক্ষ বলে মনে করতো না এবং তারা সবসময় ভারতবর্ষীদের নিচু জাতি বলে মনে করতো। এবং কি হতো না, এর ফলে
ভারতবাসীরা এক বৈষম্যের শিকার হতো। এই জন্য কিন্তু ভারতবাসীরাও ব্রিটিশদেরকে কোনোদিনই মনে প্রাণে মেনে নিতে পারেনি। পরবর্তী যে কারণটি দেখো, পরবর্তী কারণটি হচ্ছে এই বিদ্রোহের অর্থনৈতিক কারণ। এই অর্থনৈতিক কারণ কি ছিল? দেখো আমরা সবাই জানি 1757 সালে ব্রিটিশরা পলাশির যুদ্ধে জয়ের পর ভারতবর্ষে নিজেদের আধিপত্য বিস্তার করে। আচ্ছা মল্লিকা বলো তো, যে ব্রিটিশরা কাকে হারিয়ে তারা ভারতবর্ষে নিজেদের আধিপত্য বিস্তার করে? ভেরি গুড, তার নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে তারা ভারতবর্ষে নিজেদের আধিপত্য বিস্তার করে। দেখো এই যে 1757 সাল থেকে 1857 সাল, এই দীর্ঘ 100 বছর কিন্তু তারা ভারতবর্ষে একচেটিয়া বাণিজ্য চালিয়েছিল, যার ফলে ভারতবর্ষের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল। যে সমস্ত হস্তশিল্প, কুটির শিল্প, এই সমস্ত শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তো এইগুলোই ছিল এই বিদ্রোহের পরোক্ষ কারণ। দেখো এখন আমরা যে বিষয়গুলি আলোচনা করলাম সেগুলি ছিল এই বিদ্রোহের পরোক্ষ কারণ। এই বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? এই বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হচ্ছে, দেখো তৎকালীন সময়ে ভারতীয় সৈন্যবাহিনীতে একটি নতুন রাইফেলের প্রবর্তন হয়। সেই রাইফেলটির নাম কি জানো? সেই রাইফেলটির নাম হচ্ছে এনফিল্ড রাইফেল। এই এনফিল্ড রাইফেলটি তৎকালীন সময়ে ভারতবর্ষের যে সৈন্যবাহিনী ছিল সেখানে কিন্তু চালু হয়। দেখো এই রাইফেলটির মধ্যে একটি বৈশিষ্ট্য ছিল। কি বৈশিষ্ট্য? এতে যে কার্তুজটি ব্যবহার করা হতো সেই কার্তুজটা কিন্তু দাঁতে কেটে ভরতে হতো, এবং এই যে কার্তুজটা সেটি কিন্তু তৈরি হতো গরু ও শুকরের চর্বি। তো এর ফলে কি হচ্ছে, যে সৈন্যবাহিনীতে যে সমস্ত ভারতীয় কর্মচারীরা ছিল তারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ছিল, যেমন হিন্দু, মুসলিম, শিখ, এই সমস্ত সম্প্রদায়ের মানুষরা। তারা কি করেছিল, তারা এই কার্তুজটি ব্যবহার করতে অস্বীকার করে। তাদের ধর্মচ্যুত হওয়ার আশঙ্কায় কিন্তু তারা এই কার্তুজটি ব্যবহার করতে অস্বীকার করে এবং তারা বিদ্রোহের সূচনা করে। এটি ছিল কিন্তু এই বিদ্রোহের প্রত্যক্ষ কারণ। দেখো এই বিদ্রোহের সূত্রপাত কোথায় হয়? আমরা যদি ভারতবর্ষের একটি ম্যাপ আঁকি তাহলে দেখব, বুঝতে পারবো এই বিদ্রোহের সূত্রপাত কোথায় হচ্ছে। দেখো এই যদি একটি ভারতবর্ষের ম্যাপ আমরা এঁকেছি, দেখো ভারতবর্ষের বিভিন্ন স্থানে কিন্তু এই বিদ্রোহ ছড়িয়ে পড়ছিল। আমি যে জায়গাগুলো গোল করছি দেখো, এইসব জায়গায় কিন্তু ভারতবর্ষে এই বিদ্রোহটি ছড়িয়ে পড়ছিল। দেখো ভারতবর্ষের ব্যারাকপুর বলে একটি জায়গা ছিল, যেটি আমাদের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনায় অবস্থিত। এই ব্যারাকপুরের সেনা ছাউনিতে যে সমস্ত সিপাহীরা ছিল তারা কিন্তু এই বিদ্রোহের সূত্রপাত করে, এবং সেখানে মঙ্গল পাণ্ডে নামে একজন সৈনিক ছিল। দেখো এই নামটা কিন্তু সবাই মনে রাখবে, এই মঙ্গল পাণ্ডে, ইনি কিন্তু প্রথম এই কার্তুজটি ব্যবহার করতে অস্বীকার করে, আর ইনি কিন্তু এই বিদ্রোহের প্রথম শহীদ হন। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি এই বিদ্রোহের প্রথম শহীদের নাম কি, তাহলে কি বলবে? ঠিক বলেছো, প্রথম শহীদের নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে। ভেরি গুড। দেখো তারপর কিন্তু আস্তে আস্তে ভারতবর্ষে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ছে। ব্যারাকপুরের পর কোথায় ছড়িয়ে পড়ছে? ব্যারাকপুরের পরে এই বিদ্রোহ কিন্তু মিরাটে ছড়িয়ে পড়ছে। তারপরে কোথায় ছড়িয়ে পড়ছে? তারপরে কিন্তু এই বিদ্রোহ দিল্লিতে ছড়িয়ে পড়ছে। দেখো যখন এই বিদ্রোহ দিল্লিতে ছড়িয়ে পড়ছে তখন দিল্লিতে যে সমস্ত সিপাহীরা ছিল তারা কি করছে, দিল্লির সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে এই বিদ্রোহের সম্রাট হিসেবে ঘোষণা করছে। তাছাড়াও যে সমস্ত কেন্দ্রগুলো ছিল, দেখো এখানে আমি যদি দেখি, এখানে অযোধ্যা এবং এখানে কানপুর, এই যে কেন্দ্রগুলো আমি লিখছি সবাই কিন্তু সবাই খাতায় নোট ডাউন করবে। তাছাড়া আরেকটি নাম কি ছিল, দেখো এখানে ঝাঁসি। তো দেখো দিল্লিতে দ্বিতীয় বাহাদুর শাহ নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এই সমস্ত কেন্দ্রগুলি কিন্তু সবাই নেতারা নেতৃত্ব দিয়েছিলেন। যেমন অযোধ্যা থেকে নেতৃত্ব দিয়েছিল বেগম হজরত মোহন, মিরাট থেকে নেতৃত্ব দিয়েছিল কদম সিং, কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব এবং তাঁতিয়া টোপি, আর ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিল আমাদের সবার প্রিয় রানী লক্ষ্মীবাই। তিনি কিন্তু ঘোড়ার পিঠে উঠে বীরের মতো যুদ্ধ করত, এবং এই ঝাঁসি রানী লক্ষ্মীবাই তিনি ইংরেজদেরকে কি বলেছিলেন জানো? তিনি বলেছিলেন আমার ঝাঁসি আমি দেব না। তাহলে মানে বুঝতে পারছো তিনি কতটা সাহসী ছিল। তাহলে দেখো ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল এবং তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিল। তো এই বিদ্রোহ শুরু হলেও শেষ পর্যন্ত কিন্তু ব্রিটিশরা এই বিদ্রোহ দমন করে এবং এই বিদ্রোহ ব্যর্থ হয়। তো দেখো এই বিদ্রোহ ব্যর্থ হলেও আমরা কি জানতে পারি? এই বিদ্রোহ ব্যর্থ হলেও কিন্তু আমরা জানতে পারি যে এই বিদ্রোহ প্রথম ভারতীয়দের মধ্যে প্রথম জাতীয়তাবোধের সঞ্চার করে, এবং পরবর্তীকালে যে সমস্ত বিদ্রোহগুলো ঘটেছিল সেখানে কিন্তু তাদেরকে অনুপ্রেরণা অনেকটাই জুগিয়েছিল। এবং শেষ যে পয়েন্টে আমরা যদি দেখবো এই বিদ্রোহের গুরুত্ব। আচ্ছা তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম? আজকে আমরা মহাবিদ্রোহ সম্পর্কে আলোচনা করলাম।
পরবর্তী ক্লাসে কিন্তু আমরা এই বিদ্রোহ সম্পর্কে আরো বিস্তারিত জানবো। তবে সবাই কিন্তু পড়াশোনা করে আসবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ, সবাই ভালো থেকো। বিবাহ সম্বন্ধে বলি মনে হয় 1857 বলছি যে ঠিক 100 বছর আগে, কিন্তু প্রায় 100 বছর আগে প্রায় বলা উচিত ছিল, তাহলে প্রায় 100 বছর আগে। তাছাড়া ক্যানিং বানানে জন্ম দিয়েছিল। অযোধ্যা বানানো বললি না, অযোধ্যা লিখে দিয়েছি। হ্যাঁ, মানে এগুলো তুমি correction ফার্স্ট করো। টাইম তো একদম এমনি পড়ানো তোমার কনফিডেন্স তোমার সাবজেক্ট হিস্ট্রি, তুমি বলছো Boring boring subject। subject। আমি Boring, বলছি। yes, সবাই এটা নোট করে সবাই এটা নোট করে। তোমার সাবজেক্ট আমি ওটা আপনারা বলবেন, বাট আমি বলে দিই হ্যাঁ, হ্যাঁ। স্যাররাই বলে। হ্যাঁ, তুমি নিজের সাবজেক্টে কেন boring বলে এই সাবজেক্ট এটা খুব বলা ইন্টারেস্টিং। না, না, এটা বলা যেতে পারে আই থিঙ্ক যে অনেকের ধারণা রয়েছে হ্যাঁ, যে হ্যাঁ, স্টুডেন্টদের exactly। এটা বোরিং সাবজেক্ট, কিন্তু আমি চাই সেই ধারণা থেকে বের করে নিয়ে আসতে এবং আমি এমন ইন্টারেস্টিং এর সঙ্গে পড়াবো যে ধারণাটা চেঞ্জ হবে। ঠিক আছে। এটা অনেকের ধারণা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, কিন্তু কিন্তু অনেকেই এটা অনেকে ধারণা ভাবে যেটা অনেকে boring boring না, সেটা- কিন্তু আমি সেটাকে তাদের সেই ধারণা থেকে বের করে আনবো। অ্যান্সার আমার ঠিক ছিল যে আমি চার্ট দেখাবো বা বাইরে ঘুরতে নিয়ে যাবো পারমিশন এই অ্যান্সারটা ঠিক আছে না? এগুলো বলতে ঠিক পারি? আছে। হ্যাঁ, এগুলো ঠিক আছে। আরেকটা কথা, তোমার হচ্ছে বলতে বলতে না বড্ড বেশি ঘাটনারা হয়ে যাচ্ছে। আর আই কন্টাক্ট একদম হচ্ছে বড্ড ঘাটনারা হয়ে যাচ্ছে। আই কন্টাক্ট যখন স্যার কোশ্চেন হ্যাঁ। করছেন শুধু স্যার স্যারের কি সঙ্গেই বলছেন? কনভারসেশন যখন এখানে বসেছিলে আই কন্ট্যাক্টে আই কন্টাক্ট করছে একদমই হচ্ছে না। হ্যাঁ, সবার বলেছি যখন যে প্রশ্ন করলো তার থেকে শুরু করে গুরুত্ব দিয়ে, কিন্তু বাকি সবাইকে সেই গুরুত্বটা দিয়ে ক্লাসের শুরুতেই পারমিশন একটু নিয়ে নিতে হবে যে স্টুডেন্ট দেবে নেওয়া, যেটা পারমিশন একটু নিয়ে সেই নিতে লক্ষ্য হবে। বলে- সেই লক্ষ্য বলে একটা পারমিশন নেওয়া। permission আর একটা হলো উইশ, যেটা তুমি উইশ করনি, কিন্তু গুড আফটারনুন গুড মর্নিং কিছুই উইশ করনি, কিন্তু তুমি সোজা ঢুকেছো আমি কি আসতে পারি বলে এসে তুমি বসে গেছো। নমস্কার হ্যাঁ, নমস্কার করার কোনো দরকার নেই। করেছো। ওটা করে হ্যাঁ, Good মানে তুমি morning. গুড মর্নিং তুমি ঢুকলে আমি কি আসতে পারি স্যার বলে ভেতরে এলে এসে ঈষৎ হাস্যময় মুখে, আমি যেটা অনলাইনে বারবার বলেছি গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার, ঠিক আছে ঠিক হ্যাঁ। এইটা। আরেকটা, হ্যাঁ, আর একটা যেটা তুমি যেটা বলছিলে ফরমেটিভ সামেটিভের মধ্যে যে কনসেপ্টটা, ফরমেটিভটা হলো কালচারাল বা তার যেটা পার্সোনাল ডেভেলপমেন্টের উপর বেশি গুরুত্ব দেয়, মানে তার যে হ্যাঁ মানে পড়াশোনার বাইরে তার লিডারশিপ কোয়ালিটি, হ্যাঁ তার কালচারাল যে দিকগুলো এগুলো সে কি পারে, হ্যাঁ গান নাচ এগুলো স্পোর্টসম্যানশিপ এগুলো, মানে পড়াশোনার বাইরে যেটা হচ্ছে ফরমেটিভ। সামেটিভ কিন্তু পুরোটাই পড়াশোনা ওরিয়েন্টেড, এবং সামেটিভ বছরের শেষে নেয় না, সামেটিভ 3 মাসে পরে করে সামেটিভ নেয় হ্যাঁ, না। 3 মাস পর। হ্যাঁ, আর First ফরমেটিভটা summative, পুরো কটা summative হয় সেটাও জানবে। 3টে summative হয়। First summative, second summative আর final summative। যেটা ফরমেটিভটা বারবার বলা হচ্ছে তার কিন্তু পড়াশোনার বাইরে কো কারিকুলার যে ডেভেলপমেন্টটা, হ্যাঁ প্লিজ তো আপনি একটু লিখে গ্রুপে দিয়ে দেবেন না? এই সে ঠিক আছে। আরেকটা, ওই যে 100 বছরটা প্রায় 100 বছর। পিএনবি যেটা পিএনবি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে হারমানপ্রীত। যেহেতু যেহেতু ক্রিকেট বলেছো, কি মেলাতে সিরিজ আমি দেখেছি। এটা ধরতেই পারে, এরকমই ধরবে না। ঠিক আছে? আর ম্যাথের ক্লাসে গিয়ে ওখানটা ঠিকভাবে হ্যান্ডেল সিচুয়েশন ওটা হ্যান্ডেল করা হলো না। তো ওটা দুভাবে আনসার দেওয়া যায়। যে প্রথম ওখানে বলে দেওয়া যে ওখানে স্টুডেন্টদেরকে যে সাবজেক্ট পড়ানো, মানে প্রিভিয়াস ক্লাসে ম্যাথমেটিক্স কী হয়েছে সেটা জানবো এবং সেটার উপরে স্টুডেন্টদেরকে কাজ দেবো বা সেইগুলো নিয়ে ডিসকাস করবো। তুমি নতুন কিছু ইতিহাসের পড়াতে যাবে না। টিচার হিসেবে গিয়ে ম্যাথের ক্লাসে নতুন চ্যাপ্টার পড়াতে পারো না বা পড়াবেও না। এটা Qualification তুমি হতে পারে, তুমি পড়াতে পারো সেটা আলাদা ব্যাপার, সেটা ক্লাসে রিয়েল লাইফে করতেই পারো, কিন্তু এখানে ইন্টারভিউ সবাই কখনোই বলবে না যে ম্যাথের চ্যাপ্টার পড়াও না। প্রিভিয়াস হ্যাঁ। হ্যাঁ, ওটার উপরেই ওদের প্রিভিয়াস করতে ইয়ারের হবে। বিহেভিয়ার ক্লাসের উপরে কনভারসেশন করবো। আরেকটা যদি মনে হয় সেক্ষেত্রে তুমি বলতে পারো যে গিয়ে স্টুডেন্টদের সঙ্গে কথা বলে আমি আমার সাবজেক্ট নিয়েও ডিসকাস করতে পারি, সেটাও হবে, কারণ তুমি ওখানে তারা যদি রাজি থাকে। অবশ্যই হ্যাঁ, রাজি। তাহলে আমি আমার doubt সাবজেক্টের থাকলে- উপরে কিছু ডাউট ক্লিয়ার দেবো এবং প্রিভিয়াস ক্লাসে যা হয়েছে সেই সমস্ত নিয়ে ডিসকাস করব, যেখানে ম্যাথমেটিক্স এবং হিস্ট্রি সমস্তই ডাউট নিয়ে কিছু ডিসকাস হবে। ডাউট ইন দ্য সেন্স প্রিভিয়াস ক্লাস নিয়ে আলোচনা হবে। শুধুমাত্র কোনো নতুন টপিক তুমি পড়াতে যাবে না, কারণ তুমি যদি বলো আমি হিস্ট্রির নতুন টপিক পড়াবো, তো তুমি অন্য ক্লাসে গিয়ে তুমি কি করে নতুন টপিক নিউ টপিক করতে পারো না। নতুন শেখানো শেখানো যাবে না। প্রিভিয়াস ক্লাসে আলোচনা অন্যরকম করাবে এবং তোমার বিষয়টা যদি মনে হয় ইন্টারেস্টিং গল্প হিস্ট্রি কিছু, আর ওখানে ক্লাসটা মেকআপ করা হলো হচ্ছে। আর একটা তোমার ল্যাক অফ নলেজ যেটা যেটা ইয়াকে তো বলেছে তোমার সাংঘাতিক নলেজ, মানে
লেখক নয়, তাই না? তুমি একটা শেষরাও আছে, অশোকও আছে, অনেক ভালো কাজ করেছে আধুনিক। তুমি বারবার ধর্মপ্রচার নিয়ে বলছো, ধর্মপ্রচার নিয়ে তুমি শুনতে চাইবে না, আধুনিকতা কি কি ফিচার্স পেয়েছে, বুঝতে পারলে? আরেকটা রাস্তা ব্যাপার আছে, আছে, ইউনিভার্সিটি। এতটুকু পরিমাণ মাথায় ব্যাপারটা, ওই যে যখন ধর্ম উঠবে না কথাটা, তখন কিন্তু 12 বাজিয়ে দেবে হ্যাঁ, একদম ধর্ম কোশ্চেন 12, তখন ধর্মীয় অধিকার থেকে শুরু করে কনস্টিটিউশনে চলে যাবে, মানে তখন কিন্তু হচ্ছে কোশ্চেন করে 12 বাজাচ্ছে। তুমি বেশি স্কোপ দেবে না, যে এমন কোনো ছোটবেলায় টপিক সেগুলো। দেবে না যেটাতে আরো বেশি মানে কোশ্চেন হয়, তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। তোমাকে অফ দ্য টপিক করে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তুমি চাইবে যে আমার বাউন্ডারি এর মধ্যেই কোশ্চেন ওরা করবে, তাহলে তুমি আমার আমাকে ইতিহার মধ্যে হ্যাঁ, তাহলে তোমার তুমি ওখানে ওদের উপর মানে বুঝতে পারছো না, তুমি অ্যান্সার বলার জন্য অনেক কনফিডেন্স পেয়ে যাবে। একবার যদি তুমি এমন কিছু লুজ দিয়ে দাও, তাহলে কিন্তু ওরা যদি ওনারা ওনাদের মতো মানে নিতে থাকে, তখন কিন্তু তোমার কাছ থেকে মানে বুঝতে পারবে, এবার তোমাকে ওরা খুব বেশি মানে অনেক বেশি হ্যারাস করা বা আরো অনেক কোশ্চেন করবে, তখন তুমি আরো বেশি পাজেল হয়ে যাবে। আর একটা কথা আমি বারবার বলবো, বোর্ডে স্পেলিং মিস্টেক নয়, ঠিক আছে? হাতের লেখাটা কিরকম ছিল? হাতের লেখা ঠিক তোমার আছে, ঠিক ঠিক আছে, ছিল, ভালো আছে। তুমি বোর্ড বাড়িতে ভালো, এখানে না বোর্ড প্রেজেন্টেশন তোমার ঠিক ছিল, তুমি বাকি সব ঠিক আছে, স্পেলিং মিস্টেক করবে না। ম্যাপ করেছো, স্যার বলবে ম্যাপে পয়েন্টিং, একটা বাজে ম্যাপে বাজে আমি বলছি না, পয়েন্টিং তোমার ঠিকঠাক ছিল না, অনেক ঠিকঠাক ছিল। সেটা স্যার বলবে। ঠিক আছে, তুমি কানপুর, আমি যতদূর জানি তুমি কানপুরটা বিহার কানপুর, হবে। তুমি কানপুর আর যে নিচে যেটা লিখেছো ওগুলো সব সাউথ ইন্ডিয়ায় চলে গেছে। আচ্ছা। ঠিক আছে, চেষ্টা করবে অ্যাকুরেট না হলেও, হ্যাঁ, অ্যাকুরেট না হলেও, হ্যাঁ জানতে পারি। তুমি ওইটা করবে। আমি যেটা বললাম, আর একটা হচ্ছে স্পেলিং মিস্টেক করা যাবে না। বাকি তোমার হাতের লেখা ঠিক আছে, তুমি পুরো বোর্ড ইউজ করেছো, ঠিক আছে, তুমি চার্ট এঁকেছো, সাইডে পয়েন্ট আউট করেছো, খুব ভালো পয়েন্ট ভালো করেছো, point out ভালোগুলো তো বলতে হবে, ভালো পয়েন্ট হয়েছে, তোমার ইন্টারেস্টিং ছিল, ডেমোতে ঠিক আছে? যদি ঠিকঠাক থাকে 10 নম্বর আছে তো ডেমোতে ওটাই বলছি। হ্যাঁ, তোমার সেটাই বলছি, তোমার স্পেলিং এর উপর দেখো, ওটা একটা যাবো। আর তুমি ম্যাপ আঁকছো, পয়েন্টিং যেন অ্যাকুরেট না হলেও একদম এরকম করো না যে কানপুর তুমি উত্তরপ্রদেশের, হ্যাঁ তুমি কানপুরকে তুমি সাউথ ইন্ডিয়া যাতে পাঠিয়ে দিচ্ছ, সেটা যেন না, ওটা কিন্তু ওখানে কোশ্চেন করবে। ঠিক আছে, এটা তুমি খেয়াল করো। এটা তাহলে কি বললাম, এন্টার করতে যখন ঠিক আছে, হ্যাঁ ওটা আছে, ওগুলো আমরা পরে আমরা পাঠিয়ে দেবো, আমরা দিচ্ছি, আমরা প্রত্যেকে রেকর্ড করছি। তোমার নাম বলে কাজ, যেমন লিখে ভিডিও রেখেছি। রেকর্ডিং পেয়ে তুমি যাবে। সমস্যা লিখে দেবে, হ্যাঁ, আর রেকর্ডিং করা হচ্ছে পুরো, ঠিক আছে। ঠিক আছে? প্রত্যেকের নিজের যে ভিডিও রেকর্ড নিজে দেখতে পাবে পরে, দেখলে তুমি সেটাকে বুঝবে যে তুমি কোথায় কোথায় ভুল করেছো। ঠিক আছে, হ্যাঁ সেটা করে ইমপ্রুভ করবে, খাতায় নোট ডাউন ঠিক করে আছে। যে এগুলো এগুলো আমাকে ফোকাস, আর কনফিডেন্স রাখবে, মুখে হাসি রাখবে। ঠিক আছে, ওভার কনফিডেন্স না রাখলে নার্ভাস হবে না, নার্ভাস হবে না, কিন্তু বললাম তুমি বলা পড়লা কি প্রথমবার তো বলবে? একটা আর পড়ানোর মাঝে খুব বেশি স্টুডেন্টদের এখানে নাম দুবার তিনবার নাম হ্যাঁ, করে হচ্ছে, নাম খুব তো বেশি চেষ্টা চাপ, করো। ঠিক আছে, একবার নাম নিয়ে ছাত্রছাত্রী ছাত্রকে এনগেজ করছে। আচ্ছা তুমি বলো, না, না, তুমি বলো দেখি, না, না, point আছে। এবার লাস্ট পেজে বসে মেইনলি এই দিকটা মেইনলি অনেকজনের নাম পড়ানোর নেওয়া দিকটা। দরকার নেই। একবার নাম নিয়েছো ঠিক আছে, কিন্তু তুমি টোটাল 3 জনের নাম নিয়েছো। মেইনলি ফোকাস করবে যেটা পড়াচ্ছ, তার উপরে যে চলো আমরা দেখি ঠিক আছে, পাঁচ এই খুশি বলো তো, হ্যাঁ। মানে এরকম ভাবে চেষ্টা করো। সেটা দু একজন, মানে বেশি আর দাম নেই। অবশ্যই নাম হয়তো ইম্পর্টেন্স দেয়, একটা যে স্টুডেন্টটা হয়তো কারোর সঙ্গে কথা বলছে, নাম ধরলে সে এইদিকে মনোযোগ দেবে, কিন্তু এখানে কোথাও না কোথাও তো আর এটা ক্লাসরুম তো না, হ্যাঁ। সেই জায়গাটা খেয়াল রাখতে হবে, অতিরিক্ত নাম ইউজ করা যাবে না। আর একটা প্রায়োরিটি যেটা স্যার প্রশ্ন করেছিলেন, তোমার প্রায়োরিটি থাকবে সবসময় স্টুডেন্টের সঙ্গে রিলেশনশিপটা, কারণ তারাই হলো ক্লায়েন্ট, মানে তারাই হলো মেন, যার জন্য এসেছো। তারপর তুমি কলিগ, যারা ম্যানেজমেন্ট, তার সঙ্গে সম্পর্ক রাখবে, হ্যাঁ, কিন্তু ছাত্র স্বার্থ, ছাত্রদের সঙ্গে যে একাত্মতা, এটা সবার আগে তোমায় দেখতে হবে, ঠিক আছে? কারণ তুমি ওই কাজটাই করতে গেছো। আরেকটা কথা স্যার, আমি যখন ধরুন ডেমো দেবো, তখন মানে আপনারা যারা বসে আছেন, যখন ওরা বসে থাকবে, কোন দিকে তাকে পড়াতে হবে, মানে আপনাদের দিকেই তাকে, হ্যাঁ, হ্যাঁ, আপনাদের সাথে ছাত্রছাত্রী এই যে ভাবছো। স্পেসটা থাকবে এখানে না, পড়ানো হবে। ওদিকে তুমি space আমাদের থাকবে না, ছাত্রছাত্রী ওদিকে ধরি তো পারমিশন নিয়ে নিচ্ছ আগে, স্যার বললেন ওই যে পারমিশনটা নিতে হবে, পারমিশন নেবে যে আপনাদেরকে অ্যাজ এ স্টুডেন্ট ভেবে নিচ্ছি, সেই হিসাবে ক্লাসটা আমাদেরকে ছাত্রছাত্রী হিসেবে ভাবতে হবে, মানে আমাদের ডেমো ক্লাস এইভাবে কোশ্চেনটা কি মানে করাই দেবো? একদম একদম কোশ্চেনটাকে অ্যাভয়েড করার জন্য এইভাবে যে আমি এই আজকের ইন্টারভিউ শ্রেণীকক্ষটাকে আমি ক্লাসের শ্রেণীকক্ষ হিসেবে ধরে নিতে পারি, একদম যে আপনাদেরকে স্টুডেন্ট ধরছি এটা না বলে। কয়েকজন আছে ভেবে আমি করতে পারি ক্লাসে এখন। না, তুমি স্যার যেটা বললো ওইভাবে বলবে যে আমি তাহলে এই ইন্টারভিউ রুমটাকে আজকে শ্রেণীকক্ষ শ্রেণীকক্ষ হিসেবে হিসেবে ধরে নিয়ে আমি এই পড়ানো শুরু করছি, তাহলে ব্যাস। সেক্ষেত্রে কোনো হয়ে গেল। টিচারকে কোনো টিচার হ্যাঁ। হতে পারে, ওনারা যারা রয়েছেন তাদের মধ্যে কেউ একজন রয়েছেন হয়তো এইগুলো নিয়ে যে আমাকে কেন স্টুডেন্ট ভাবছে, যে পয়েন্টটাতে তুমি আর কোশ্চেনটা তুমি বলো, তুমি সেই বলো জায়গাটাতে স্যারদের বলার দরকার নেই, তুমি ঠিক আছে। বলেই দিচ্ছ যে আমি ক্লাসরুমে হিসাবে এটা পড়াচ্ছি অ্যাক্টিং এর ইন্টারভিউ মতো, রুমটাকে। মানে তুমি কোশ্চেন করছো, তুমি উত্তর দিচ্ছ, ওনারা এটা থেকে এক্সপেক্ট করবে না, ওনারা ওনাদের হচ্ছে- তাকিয়ে থাকবে। ওনাদের তাকিয়ে থাকবে, ওনারা সাইলেন্ট অবজারভার, যা ঠিক যেমন বিএড এ করেছো, পেছনে বসে থাকতেন,
স্টুডেন্টকে যেমন করা ঠিক সেটা করো। ওই তুমি যখন বলছো কোনো ওই লিখতে লিখতে বলছো বাহ উত্তরটা ভালো দিয়েছো এইটা কিন্তু মানে স্যারদের এ করার দরকার নেই ঠিক আছে বাহ খুব সুন্দর উত্তর দিচ্ছ মানে তুমি যেন শুনছো স্যার না বলেও যেন তোমায় বলে দিচ্ছে এই ব্যাপারটা ঠিক আছে তাহলে সাথে সাথে কয়েকবার ছোট ছোট লেসন প্র্যাকটিস করে আয়নার সামনে বলো ঠিক আছে ছোট ছোট করে এইগুলো ভালো হয়েছে একদম না আইকনটা একদম আইফোনে এটা কোনো কথা বলতে অবশ্যই ওটা হ্যাঁ, আমি সবার সঙ্গে আমি আমার marks শেষে, অনেকটা আমার reduce শেষে করেছি, করেছি। শুধু ওটার জন্য মার্কস অনেকটা কমে যাবে। মানে আই কন্ট্যাক্ট একদমই হয় না। তুমি যাকে বলছো শুধু তাকেই বলছো যেন বাকিটা নেই এখানে এরকম করা যাবে না। তুমি সবার দিকেই হেসে এরকম ব্যাপার এবং চাপ নিয়ে নয় আর তুমি ম্যাথের কোশ্চেনে যেমন বলে এবার কি করবো আমি বুঝতে পারছি না মানে কোনো রকম এসে কি নেশন না থাকে হেজিটেশন না তবে থাকে একটা কথা মনে রাখবে যে তোমার যা দেওয়ার তোমার দেওয়া হয়ে গেছে, তোমার যা দেওয়ার দেওয়া হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে। এবার তুমি ওদের যদি নেওয়ার ইচ্ছা হয় তুমি যদি ঠিকঠাক ভাবে দাও ঠিক নিয়ে নেবে। এইটার উপর কত কিছু ভ্যারি করবে না। এমন আচরণ করবে না যেটার জন্য ওরা কেটে দিতে পারে মানে এই আচরণটা ঠিক রাখলেই হবে বুঝতে পারছি বললাম অনেকে রিটেনটা খুব ভালো দিয়েছে কিন্তু ইন্টারভিউতে কেটে গেছে আবার অনেকে রিটেন অত ভালো হয়নি ইন্টারভিউর জন্য পেয়ে গেছে এরকম ঝুড়ি ঝুড়ি ভুড়ি ভুড়ি এক্সাম্পল আছে এমন আচরণ করবে না যেটার জন্য ওরা বিরক্ত হয়ে কেটে দেয় কম বেশি ভালো মন্দ হবে নাম্বার কাটবে সেটা একরকম তাহলেও তুমি পেয়ে যাবে কিন্তু তুমি এমন আচরণ করবে না জোর করে যে দেওয়াই যাবে না এটা শিখছিল কি মানে আমি যখন গেছিলাম তোমার ওটা ঠিক ছিল কিন্তু এন্ট্রি বসা উইশ না করা হ্যাঁ বা সাবজেক্ট সম্বন্ধে নলেজ না থাকা ওখান থেকে ঢুকে এখানে দাঁড়িয়ে ওই তো তুমি আমি কি বলতে আসতে পারি স্যার বলে খোলার দরকার সময় আসতে পারি পারমিশন, ঢোকার পর একটু দাঁড়িয়ে স্লো মোশনে সঙ্গে সঙ্গে গুড ইভিনিং জানিয়ে নমস্কার বা দাঁড়িয়ে দাঁড়ালে সামনে এগিয়ে আসবে গুড মর্নিং আচ্ছা একটা কথা বলে দিই, যেমন দরজা খুলবে তেমন ভাবে দরজাটা ঠিক করে দেবে। এগুলো ঠিক আছে, ওটা আমি জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে? আর খুব জোরে আওয়াজ হবে না চেয়ার বেশি টেনে বসবে না ঠিক আছে যেন একটা যেরকম আছে হ্যাঁ যেন একটা সভ্য আর হাত দুটো টেবিলের তলায় হাত দুটো একদম এরকম ঠিক আছে আর হাত বেশি- কি এরকম ভাবে না না এর হাত ঠিক ছিল, এর আর হাত বেশি ঠিক বডি ছিল। বডি বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত ঠিক ছিল, ঠিক ছিল শুধু আই কন্ট্যাক্টটাই অনেকই ভালো আই কন্ট্যাক্ট মিস না করা এইগুলো একটু ছিল। এ করে বাকি ঠিক আছে ঠিক আছে আর সাবজেক্ট এন্ড নলেজটা বারবার বলা হচ্ছে ঠিক আছে ওই জায়গাটা এগুলো তুমি একটু প্র্যাকটিস করো আর ঠিক 100 বছর প্রায় 100 বছর সিচুয়েশন কোশ্চেন ঠিকঠাক ছিল না ম্যাথের ছিল না কোশ্চেন সিচুয়েশনে তো ঠিক আছে সেগুলো ইমপ্রুভ করতে ওই হবে ক্লাসটা একদিন করার স্যার যেটা বললো স্কুলে স্কিম আর আগে ক্লাসে যাওয়া হয়েছে স্কিমগুলো ঠিকঠাক ছিল স্কিমটা ঠিকঠাক ছিল অবশ্যই প্রথমে আমি আর কি আছে মিড ডে মিলটা অবশ্যই ইনক্লুড করতে হবে ওটা মেইন এখন ফোকাস দেওয়া হবে তো ওটা বাদ দিয়ে বাকিগুলো বলা হচ্ছে সেজন্য আমি আর কি জিজ্ঞাসা করছি আর আর কি মিনিমামটা রয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে দিল্লি থেকে হলেও রাজ্য সরকার মনিটরিং হচ্ছে সেই মিড ডে মিল প্রকল্প যদিও এটা কেন্দ্রের এবং মানে সুপ্রিম কোর্টের যে অনুমতি বা হ্যাঁ তত্ত্বাবধানে হচ্ছে কিন্তু তবু রাজ্য সরকার ওটা ঠিকঠাকভাবে এ করছে মেনটেন করছে তার জন্য এই আর স্কুলের পরীক্ষা বা স্কুলে যা যা চলে ওই নিয়ম তোমার জন্য নবদর্পণে থাকে হ্যাঁ এইগুলো যেগুলো স্কুলে ব্যাপার যেটা মাল্টি ডিসিপ্লিনারি যে কোর্স ওটার যে কোর্স স্ট্রাকচার বলতে গিয়ে অনেকবার ভুল বলা হয় যে 2 ক্লাস 3 ক্লাস এইভাবে এতটা ভুল বললে হবে না এগুলো আশা করছি টেনশনের জন্য হয়ে যাবে। আনসার তো ঠিক আছে একদম আনসার ঠিক আছে কোনো ইস্যু নেই ঘরে দরজা দিয়ে বলার সময় অনেক প্রবলেম প্র্যাকটিস করবে ঘরে দরজা দেবে দিয়ে প্র্যাকটিস করবে কল্পনা করবে সবাই বসে আছে স্যাররা আর বাড়ির লোকেশন বলবে ডিস্টার্ব না করতে এই অনেক 1 ঘন্টা পর্যন্ত হয়। ঠিক করবে আছে আর দরকার পড়লে একটা ভালো বুদ্ধি দিচ্ছি যেটা হচ্ছে ভিডিও করবে তুমি একটা ক্যামেরাটাকে দূরে লাগিয়ে নিজের ভিডিও তুমি ধরো কেউ তোমাকে না থাকলে কেউ তোমাকে ভুলটা বলে দিতে পারবে ঠিক আছে তুমি একটা ভিডিও করবে নিজে থেকেই বুঝতে পারবে কোন নিজের জায়গায় নিজের কম মতো বেশি। পড়াও ওটাকে স্টুডেন্ট দেবে তারপরে ওটাকে রেকর্ডিংটাকে এবার দেখো যে কোথায় কোথায় ভুল হলো কোথায় কোথায় টুটলে